ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইনঅর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের পার্ট 2 শুরু করব। তো শুরু করার আগে বলি, এই ক্রিটিক্যাল সিচুয়েশনে যেন সবাই পড়ার সুযোগ পায়, বিশেষ করে ইন্টারনেটের থ্রু দিয়ে এই ভিডিওগুলোর মাধ্যমে। তাই সবাই একটু সাবস্ক্রাইব আর বেল আইকন টিপে দিও। ওকে, একটু শেয়ার করো সবার সঙ্গে, সবারই সুবিধা। ওকে, নাও inorganic reaction mechanism is the second part of বলছি। আমরা ফার্স্ট পার্টে অলরেডি we have studied that there are different type of reaction mechanism, reaction type like dissociative, associative or interchange. ওকে, স্টোইচিওমেট্রিক মেকানিজমের পার্টগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা এই যে ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ আর ইন্টারচেঞ্জ, এই থ্রি টাইপস অফ মেকানিজম যেগুলো আমরা পড়েছি, তাদের অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া পড়বো, অথবা আমরা বলতে পারি অ্যাক্টিভেশন প্যারামিটার্স। থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া আর অ্যাক্টিভেশন প্যারামিটার্স এই দুটোকে আমি একই জায়গায় লিখেছি। এটার কারণটা এই জন্যই যে আমরা অ্যাকচুয়ালি ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ, ইন্টারচেঞ্জ যে মেকানিজমগুলো অ্যাকচুয়ালি থার্মোডাইনামিকে কোন কোন পার্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া, থার্মোডাইনামিকের প্যারামিটারগুলো দিয়ে আমরা ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ এই মেকানিজমগুলো বোঝার চেষ্টা করবো। জাস্ট বুঝতে পারলেন? শুধু থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া এইটা বলতে গেলে আমরা বিশেষ করে প্রথমেই যেটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশন কাইনেটিক্সে, আমরা যেহেতু এখানে একটা মেকানিজমের কথা বলছি, মানে রিঅ্যাকশন রেটের কথা বলছি, তাহলে আমরা অবশ্যই এখানে আমাকে আর্হেনিয়াসের ইকুয়েশনটা কিন্তু মেনশন করতে হবে। ঠিক আছে? তো উই হ্যাভ অলরেডি স্টাডিড দ্যাট দ্য Arrhenius equation, the reaction rate constant is equals to A e to the power minus EA by RT, whereas EA equals to activation energy. তাহলে প্রত্যেকটা অ্যাকচুয়ালি রিঅ্যাকশনের জন্য একটা পার্টিকুলার অ্যাক্টিভেশন এনার্জি দরকার। এই অ্যাক্টিভেশন এনার্জি ওভারকাম করলেই আমরা একটা প্রোডাক্ট ফর্মেশন করতে পারি। সো অ্যাক্টিভেশন এনার্জি এটা যেটা দরকার, এই অ্যাক্টিভেশন এনার্জি শুধুমাত্র আমরা একটা রিঅ্যাকশনের রেটকে আর্হেনিয়াস ইকুয়েশন দিয়ে যেটা এক্সপ্লেন করছি, শুধু এইটুকুই আমাদের ব্যাখ্যা করলে হবে না। কারণ কি? কারণ একটা পার্টিকুলার একটা যখন রিঅ্যাকশন রেট অফ এ রিঅ্যাকশন ক্যান বি এফেক্টেড বাই ডিফারেন্ট ফ্যাক্টরস লাইক টেম্পারেচার, প্রেসার, সলভেন্ট। ওকে, তাছাড়া তুমি যখন এই সমস্ত কমপ্লেক্সে রিঅ্যাকশন করছো তখন সেন্ট্রাল মেটাল আয়নের চার্জ, তার সাইজ, ওকে, লিগেন্ডের চার্জ বলতে যে নাম্বার অফ লিগ্যান্ডস, ঠিক আছে, লিগ্যান্ডের নেচার তার উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে সো মেনি ফ্যাক্টরস, ইলেকট্রনিক ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। তাহলে এই বিভিন্ন টাইপের ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি কোথাও স্টেরিক ক্রাউডিং হচ্ছে না, ক্রাউডিং কমে যাচ্ছে, তার জন্য সিস্টেমের মধ্যে কিছু থার্মোডাইনামিক প্রপার্টি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? বন্ড ব্রেক করছে, বন্ড মেকিং করছে। তাহলে যেখানে বন্ড ব্রেকিং ইম্পর্টেন্ট, কোথাও বন্ড মেকিং ইম্পর্টেন্ট, তাহলে বন্ড ফর্মেশন, বন্ড ব্রেকিং, তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে আমি যদি মেনশন করতে চাই, তাহলে আমাদেরকে শুধুমাত্র আর্হেনিয়াসের ইকুয়েশনে পড়ে থাকলে হবে না। সুতরাং এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি মডিফাই করা হয়েছে আইরিং ইকুয়েশন দিয়ে। আইরিং ইকুয়েশনটা বলছে যে এই ইকুয়েশনটাকে আমরা যদি এই অ্যাক্টিভেশন প্যারামিটার দিই, অ্যাক্টিভেশন প্যারামিটার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইএ আরটি, এই যে ফর্মেশনটা দেখো ভালো করে, এই যে একটা কনস্ট্যান্ট টার্ম, এটাকে আরটি বাই এনএইচ দ্বারা রিপ্লেস করা হয়েছে, টেম্পারেচার, অ্যাভোগাড্রোস নাম্বার, প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর এই যে মাইনাস ইএ বাই আরটি, এটাকে রিপ্লেস করা হয়েছে মাইনাস ডেল জি অ্যাক্টিভেটেড আরটি, মানে এই যে হচ্ছে দ্য ফ্রি এনার্জি অফ অ্যাক্টিভেশন। এই যে এইটা হচ্ছে অ্যাক্টিভেশনের জন্য, এইগুলো সবই অ্যাক্টিভেশনের জন্য। মানে আমরা এই ফর্মুলাটা অলরেডি জানি যে ডেল এইচ ইজ ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল এস। এটা অ্যাক্টিভেটেড মানে অ্যাক্টিভেশন এনথালপি, এটা অ্যাক্টিভেশন এনট্রপি। ওকে, তাহলে আমরা এই অ্যাক্টিভেশন প্যারামিটার দিয়ে যদি আমরা এগুলোকে রিপ্লেস করি, তাহলে মোটামুটি একটা রেট অফ রিঅ্যাকশনের টোটাল সিস্টেমটাকে আমরা বলতে পারবো যে কোন প্রসেসে এই মানগুলো কিভাবে ভ্যারি করলে we can say that this type of mechanism is dissociative or that type of mechanism is associative. ঠিক আছে? তাহলে আমার অ্যাকচুয়ালি ইকুয়েশনটাকে এই দ্বারা রিপ্লেস করতে হবে। থার্মোডাইনামিক্সের এই ক্রাইটেরিয়াটা আমার এখানে খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা দেখব যে এদের মানগুলো কিরকম ভাবে ভ্যারি করলে, বা সলভেন্টের ফ্যাক্টর কিভাবে একটা সিস্টেমের ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ নেচার অফ এ রিঅ্যাকশন অফ এ কোঅর্ডিনেশন কমপ্লেক্স ক্যান বি সেড। ওকে, নাও you can see carefully, আমি এখানে ডি আর এ এই দুটো মেকানিজমের কথা লিখেছি। ডি আর এ, ডিসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ। কিছু থার্মোডাইনামিক প্যারামিটার, অ্যাক্টিভেশন প্যারামিটারের কথা লিখেছি এখানটায়। তাই এখানে একটা সিম্পল একটা
একটা ফর্মুলা লিখেছি জাস্ট এই ডেল্টা ভি মানে অ্যাক্টিভেশন যেটা অফ ভলিউম ইনক্রিজ করছে বা ডিক্রিজ করছে, আয়তন বাড়ছে কমছে, তার সেই একটা প্যারামিটারের উপর আমি এখানে একটা ফর্মুলা লিখেছি। এবার ভালো করে তোমরা যদি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি কিন্তু অ্যাক্টিভেটেড লিখেছি, আমি কিন্তু ডিটেলস কোনো মেকানিজমের রিয়াকশন মানে এই যে ML5X যেহেতু ডিসোসিয়েটিভে কি হয়, বন্ড ব্রেকিংটা ইম্পর্টেন্ট, এখানে এক্স বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার যে ইনকামিং লিগেন্ড আসছে সেটা দেখাইনি, আমি জাস্ট অ্যাক্টিভেটেড, যেহেতু আমরা অ্যাক্টিভেশন প্যারামিটারের কথা বলছি সেই জন্য জাস্ট অ্যাক্টিভেটেড কমপ্লেক্সগুলো আমরা কথাটা এখানে ধরছি। এখানে দেখো অ্যাসোসিয়েটিভে কি হয়, ইনকামিং লিগেন্ড একসঙ্গে এখানে অ্যাড হচ্ছে, অ্যাক্টিভেটেড হচ্ছে, তারপরে কি হয় এক্স বেরিয়ে যায়, আমরা প্রোডাক্টের ক্ষেত্রে যাচ্ছি না, জাস্ট অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে যাচ্ছি, যেটা আমরা অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট বলছিলাম। ভালো করে দেখো, তাহলে আমাদের অ্যাক্টিভেটেড হতে গেলে যে অ্যাক্টিভেশন এনার্জি সেটা তো ক্রস করছে, সেটা তো যাচ্ছেই। এবার অ্যাক্টিভেশনের জন্য যা যা মানে কিছু থার্মোডাইনামিক ক্রাইটেরিয়া, কিছু থার্মোডাইনামিক প্যারামিটার গুলো চেঞ্জ হচ্ছে, দ্যাট চেঞ্জ মাস্ট বি ইনক্লুড ইন দিস কমপ্লেক্স। ওকে, কিরকম ভাবে ইনক্লুড হতে পারছে দেখো, যখন একটা এক্স মানে ডিসোসিয়েটিভ মেকানিজমে যখন এক্স বেরিয়ে যাচ্ছে, তাহলে টোটাল একটা কমপ্লেক্স থেকে যখন একটা কোঅর্ডিনেশন স্পেয়ার থেকে একটা এক্স এরকম লিভ করছে এখান থেকে, তাহলে এইটা মানে এখানে বন্ড ব্রেকিংটা ইম্পর্টেন্ট, যার জন্য ডেল্টা এইচ মানে এনথালপি অফ অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভেশন এনথালপিটা হচ্ছে হাই। ওকে, এবার যেহেতু মলিকুলার সংখ্যাটা অ্যাক্টিভেটেড স্টেটে কি হচ্ছে ইনক্রিজ করছে, কারণ এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের সঙ্গে এক্সট্রাও আছে, তোমরা সে চিলেট ইফেক্ট ইজ কল্ড এন্ট্রপি ইফেক্ট, ওই কনসেপ্টটা যদি এখানে লাগাও, তাহলে তখন অ্যাক্টিভেটেড স্টেটে আমাদের মলিকুলার সংখ্যাটা বাড়ছে, তাহলে র্যান্ডমনেসটা বাড়বে, ডেল্টা এসটা হাই হবে। আবার এইখান থেকে এই কোঅর্ডিনেশন স্পেয়ার থেকে যখন একটা পার্টিকুলার একটা লিভিং গ্রুপ বা একটা লিভিং লিগ্যান্ড যখন এখান থেকে বেরিয়ে আসছে, তখন টোটাল যে ভলিউমটা সেই ভলিউমটা ইনক্রিজ করছে, তাহলে ডেল্টা ভি অ্যাক্টিভেশন ভলিউম এটাও বাড়ছে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্রাইটেরিয়া থেকে বুঝতে পারবো যদি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ডেল্টা এইচ, ডেল্টা এস এন্ড ডেল্টা ভি অ্যাক্টিভেশন এগুলো সবই যদি হাই হয়, তো দ্যাট মেকানিজম শুড বি ডিসোসিয়েটিভ। ওকে, ফর অ্যাসোসিয়েটিভ দেখো একই রকম ভাবে যদি ক্রাইটেরিয়া গুলোকে ফুলফিল করি, তাহলে আমরা এখানে একই কথাই বলবো যে ওয়াই যখন এখানে মলিকুলার সংখ্যা, যেহেতু এখানে বন্ড মেকিংটা ইম্পর্টেন্ট, বন্ড মেকিং করার জন্য এখানে ডেল্টা এইচ অ্যাক্টিভেশন এনথালপিটা হচ্ছে লো। আবার যেহেতু এখানে মলিকুলার দেখো নাম্বার অফ মলিকুলস ইন অ্যাক্টিভেটেড স্টেট ডিক্রিজিং, অ্যাক্টিভেটেড স্টেটে দেখো অ্যাক্টিভেটেড এখানে দুটো ছিল, এখানে একটা অ্যাক্টিভেটেড স্টেটে, তাহলে কি হবে র্যান্ডমনেসটাও কমে যাচ্ছে, যার জন্য ডেল্টা এসটাও কমে যাচ্ছে, ডেল্টা এস অ্যাক্টিভেটেড সেটা কমে যাচ্ছে। আবার এখানে যেহেতু ভলিউমটা দেখো, এখানে ভলিউমটা বেশি ছিল, এখানে অ্যাক্টিভেটেড স্টেটের ভলিউমটা কম, তাহলে ভলিউমটা যেহেতু কম মানে কোঅর্ডিনেশন স্পেয়ারের মধ্যে যেহেতু ইনকামিং লিগ্যান্ড ওর মধ্যে এন্টার করছে, যার জন্য টোটাল ভলিউমটা ডিক্রিজ হচ্ছে, যেটা ডেল্টা ভি অ্যাক্টিভেটেড এটাও হচ্ছে লেস দেন 0। ঠিক আছে, এই ডেল্টা ভি অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকে আমরা মেজার করতে পারি। তাহলে এই ভ্যালুগুলো থেকে আমরা এই অ্যাক্টিভেশন এই ভ্যালুগুলো থেকে কিন্তু আমরা ইজিলি we can say that which type of mechanism is dissociative and which type of mechanism is associative. Okay, there is another one important effect, one important factor is solvent factor. Okay, we shall write on it now. There is another effect on mechanism, it is solvent effect, polar effect. Remember, polar solvent সলভেন্ট থেকে আমরা পোলার ধরে নিচ্ছি। আমি এখানে বলতে চাইছি যে এই যে পুরো একটা কমপ্লেক্স লিখেছি, ভালো করে দেখো, আমি এইখানটা একটা কমপ্লেক্স লিখে এখানটা n প্লাস লিখেছি, এখানে n+1 লিখেছি, মানে নেট চার্জটা মানে টোটাল কমপ্লেক্সের চার্জটা বাড়ছে। এমনও হতে পারে যে টোটাল কমপ্লেক্সের চার্জটা যে কোনো ভাবে, হয়তো কমপ্লেক্স যে কোনো হোক না কেন, কমছে, দুটোই হতে পারে। এবার ভালো করে কথাটা শোনো, লিসেন কেয়ারফুলি। ML5X থেকে ML5N+1 N-1 দুটোর ক্ষেত্রে এনট্রপি কখনো বাড়তে পারে, এনট্রপি কখনো কমতে পারে, দুটোই হতে পারে। কিরকম ভাবে, যদি নেট চার্জ বাড়ে, সলভেন্ট হচ্ছে পোলার, নেট যদি চার্জ বাড়ে সেটা কমপ্লেক্স মানে এক্স লিগ্যান্ড মানে ডিসোসিয়েটিভ হোক অথবা অ্যাসোসিয়েটিভ হোক, তাহলে নেট চার্জ যদি বেড়ে যায়, তাহলে সলভেন্ট যেহেতু পোলার, তাহলে সলভেন্ট গুলো অর্ডার্ড মানে কেয়ারফুলি অর্ডার অ্যারাউন্ড দ্য কমপ্লেক্স, তাহলে অর্ডার যত হবে ভালো, অর্ডার যত ভালো হবে তত র্যান্ডমনেস গুলো কমে যাবে, র্যান্ডমনেস যদি কমে যায় এনট্রপি কমে যাবে। কিন্তু যদি নেট চার্জ কমে যায় মানে সাপোজ ধরো কমপ্লেক্সটা 3+ ছিল, সেই অ্যাক্টিভেটেড স্টেটে সেটা কমপ্লেক্সটা 2+ হতেই পারে, কারণ ধরো একটা সাপোজ একটা লিগ্যান্ড ক্লোরাইড Cl-,
সে কমপ্লেক্স এন্টিটি থেকে স্ফিয়ার থেকে বেরিয়ে গেল, তাহলে অ্যাক্টিভেটেড স্টেটে কি হবে, ওর একটা +1 চার্জ এক্সট্রা হয়ে যাবে। তাহলে চার্জ যদি বেড়ে যায় তাহলে তখন কিন্তু সলভেন্টগুলো ওই যেহেতু চার্জ বেশি সেখানে সলভেন্টগুলো অ্যাট্রাকশন খুব ভালো হবে, মানে অর্ডারলি চারিদিকে কিন্তু সলভেন্টগুলো বসে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই সলভেন্ট অর্ডারটা যদি খুব ভালো হয়, সলভেন্টের অর্ডার যদি খুব সুন্দর হয়, তাহলে এনট্রপি বিকামস লোয়ার, র্যান্ডামনেসটা কমবে, এনট্রপিটা কমে যাবে। কিন্তু যদি নেট চার্জ কমে যায়, এমন একটা লিগ্যান্ড হয়তো সাপোজ ধরো এমন একটা লিগ্যান্ড বেরিয়ে যাওয়ার জন্য যেখানে হয়তো নেট চার্জটা কমে যেতে পারে, অথবা কোনো একটা পার্টিকুলার লিগ্যান্ড মানে অ্যাসোসিয়েটিভ মেকানিজমের মতো পার্টিকুলার লিগ্যান্ড অ্যাড হলো যার জন্য নেট চার্জ কমে যেতে পারে, তাহলে টোটাল অ্যাক্টিভেটেড স্টেটে যদি নেট চার্জ কমে যায় তাহলে পোলার সলভেন্টগুলো তাহলে সেই অর্ডার থেকে বেরিয়ে যাবে, মানে সলভেন্টগুলো সেখান থেকে হয়তো অ্যাট্রাকশনটা লুজ হয়ে যাবে, ছেড়ে বেরিয়ে যাবে। আর যখনই বেরিয়ে যাবে তখন নাম্বার অফ মলিকুলস অ্যাক্টিভেটেড স্টেটে কিন্তু বেড়ে যাবে, তখন র্যান্ডামনেস বাড়বে, র্যান্ডামনেস বাড়লে এনট্রপিটাও বাড়বে। তাহলে দুটো দিক খেয়াল রাখতে হবে সলভেন্ট ইফেক্টে। সুতরাং অ্যাকচুয়ালি এনট্রপি বাড়ছে না কমছে এটা বলার জন্য এনট্রপি ইফেক্টটাও কিন্তু মাস্ট বি ইনক্লুডেড। ওকে, তাহলে মানে পার্টিকুলার একটা মেকানিজমকে বলতে গেলে সলভেন্ট ইফেক্টটাও কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তাহলে নেট চার্জ যদি বেড়ে যায় সলভেন্টগুলো অর্ডার হবে, র্যান্ডামনেস কমে যাবে, এনট্রপি কমে যাবে। অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের নেট চার্জ যদি কমে যায় তাহলে সলভেন্টগুলো লুজ হয়ে যাবে, সলভেন্টগুলো বেরিয়ে যাবে, তাহলে র্যান্ডামনেস বাড়বে, এনট্রপি বাড়বে, সলভেন্ট ইফেক্ট। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি ডিসোসিয়েটিভ অ্যাসোসিয়েটিভ বলতে যাই তাহলে আমরা প্রথমেই যেটা বললাম যে কোন কোন ভ্যালুগুলো হাই হলে কোনগুলো লো হলে ডিসোসিয়েটিভ বলা যায়, অ্যাসোসিয়েটিভ বলা যায়, সেটা তুমি বলতে পারো ইন জেনারেল একটা ভিউতে, একটা আইডিয়ালাইজড ভিউতে। ওকে, আর আমরা যদি সলভেন্টগুলোকে ইনক্লুড করি তাহলে সলভেন্টের কথাটা তুমি এটাকে অ্যাড করে নিতে পারো, যদি সলভেন্টের কেসটা যদি এরকম হয়। এবং অবশ্যই আমি পোলার সলভেন্ট ধরেছি, যদি সলভেন্ট যদি পোলার না হয় সেক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রাকশন ব্যাপারটা কিন্তু থাকবে না। সুতরাং বি কেয়ারফুল, যখন তুমি অ্যান্সার করছো তখন অ্যান্সারটা কিন্তু মানে কোশ্চেনটা কি দিয়েছে তার বেসিসে কিন্তু অ্যান্সারটা তোমাকে ঠিক করতে হবে। ওকে, নাও I shall discuss about the measurement of reaction rates. How to measure reaction rates in coordination complex reaction. Coordination complex reaction এ আমরা রিঅ্যাকশনের রেটটাকে মানে কতটা ফাস্ট অ্যাকচুয়ালি কমপ্লেক্সটা লেবাইল অর ইনার্ট, কতটা স্লো হচ্ছে, কতটা ফাস্ট হচ্ছে অথবা কতটা স্লো হচ্ছে আমরা কি করে মেজার করবো। তাই মেজার করার অনেকগুলো প্রসেস আছে, আমি কয়েকটা প্রসেস তাড়াতাড়ি একটু বলে যাচ্ছি, শুধু একটু ভালো করে শুনবে। চেঞ্জেস ইন মাস, রিঅ্যাকশন রেটটা মাস চেঞ্জের উপর ডিপেন্ড। চেঞ্জেস ইন মাস দ্যাট মিনস যদি কোনো কমপ্লেক্সে ধরো রিঅ্যাকশন চলাকালীন যদি কোনো কমপ্লেক্সের মধ্যে কোনো গ্যাস ফর্ম হয়, তার মানে রিঅ্যাকশন কমপ্লেক্স সেটা যখন অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থেকে যখন প্রোডাক্ট দিচ্ছে, প্রোডাক্টের সঙ্গে একটা বাই প্রোডাক্ট হিসেবে গ্যাস বেরিয়ে আসছে। সাপোজ অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, হাইড্রোজেনও হতে পারে। কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি ওখান থেকে রিলিজ হয়, মানে ওখান থেকে যদি এসকেপ করে, ওখান থেকে যদি বেরিয়ে যায়, তাহলে কি হবে, টোটাল মাসটা কি হবে, প্রোডাক্টে গিয়ে কমে যাবে। তাহলে রিঅ্যাক্টেন্টের মাস আর প্রোডাক্টের মাসটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে মাস কতটা চেঞ্জ হচ্ছে উইথ টাইম, সেটা যদি আমরা মেজার করতে পারি তাহলে আমরা রিঅ্যাকশনের রেটটা মেজার করতে পারবো, যে হাউ দ্য রিঅ্যাকশন ক্যারি ফরওয়ার্ড, ইট ইজ ভেরি ফাস্ট অর স্লো। ওকে, চেঞ্জেস ইন মাসের ক্ষেত্রে আমি একটা কথা এখানে ইনক্লুড করবো, যে এখানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এই সমস্ত গ্যাস যদি রিলিজ হয় প্রোডাক্ট হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা রিঅ্যাকশন রেটটা মেজার করতে পারবো। কিন্তু আমরা যদি এখানে হাইড্রোজেন গ্যাস হয় সেক্ষেত্রে হয়তো মাস চেঞ্জটা খুব বেশি ডিফার করতে পারবো, কারণ হাইড্রোজেন এখানে মাসটা তখন সেটা খুব কম হবে, এবং চেঞ্জেস ইন মাস যেটা বলছি আমরা সেই মাসের চেঞ্জটাও কম হবে, যেহেতু হাইড্রোজেনের ওয়েটটা তখন কম হবে। ঠিক আছে, সুতরাং জেনারেলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো রিলিজ হলে সেই ক্ষেত্রে এটা সুবিধা, এই প্রসেসটা। 2 নম্বর বলা হচ্ছে ডাইরেক্ট কেমিক্যাল অ্যানালিসিস। ধরো এমন কিছু ইনঅর্গানিক রিঅ্যাকশন, ইনঅর্গানিক কমপ্লেক্স রিঅ্যাকশন আমরা করছি যেখানে হয়তো এমন কিছু এমন কিছু লিগ্যান্ড কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে বেরিয়ে আসছে লিভিং গ্রুপ হিসেবে, এই যে বেরিয়ে আসছে, এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, ধরো ক্লোরাইড হোক, এখানে ব্রোমাইড হোক বা আয়োডাইড হোক, আমি এখানে ক্লোরাইড এক্সাম্পলটাই দেখিয়েছি। যদি ক্লোরাইডটা এখান থেকে বেরিয়ে আসে তাহলে ক্লোরাইডটা কত তাড়াতাড়ি বেরিয়ে আসে, তাহলে আমরা যদি এটাকে আর্জেন্টোমেট্রি টাইট্রেশনের দ্বারা যদি আমরা এটাকে মেজার করি যে ক্লোরাইডটা কত তাড়াতাড়ি এই সিস্টেম থেকে বেরিয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু রিঅ্যাকশনের রেটটা বলতে পারবো।
তার মানে কেমিক্যাল অ্যানালিসিস করছি। কেমিক্যাল অ্যানালিসিস মানে এমন একটা রিয়েজেন্ট, এমন একটা লিগ্যান্ড আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার থেকে বেরিয়ে আসছে, যেটাকে আমি একটা টাইট্রেশনের থ্রু দিয়ে আমি বলতে পারছি যে কত তাড়াতাড়ি এবং কতটা পরিমাণ বেরিয়ে আসছে উইথ টাইম। ওকে, এখানে দেখো আরেকটা জিনিস এখানে বলে দিই, একটা জাস্ট হিন্টস দিয়ে দিই, পরে আবার আমরা এটা পড়বো। যেখানে দেখো এই যে কমপ্লেক্সটা দেখিয়েছি, এখানে এটা কিন্তু ওয়াটার দ্বারা রিপ্লেস হচ্ছে, মানে যেখানে কমপ্লেক্সটা লিভিং গ্রুপ বেরিয়ে ওয়াটারটা ইনকামিং গ্রুপ, ওয়াটার দ্বারা যদি রিপ্লেস হয় সেই সমস্ত রিয়াকশনগুলো কিন্তু অ্যাকুয়েশন রিয়াকশন বলে। এটা কিন্তু একটা অ্যাকুয়েশন রিয়াকশনের এক্সাম্পল। আমি এখানে অবশ্য লিগ্যান্ডে L5 লিখেছি জেনারেল একটা ভিউতে, ঠিক আছে। এটা অ্যাকুয়েশন রিয়াকশনের কিন্তু এক্সাম্পল হিসেবেও বলা যেতে পারে। নাও 3 নম্বর বলে দেখো ইলেকট্রোমেট্রি। ইলেকট্রোমেট্রি এখানে এটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি আমরা এটা কন্ডাক্টেন্স মেজার করছি। কন্ডাক্টেন্স মেজার করছি মানে একটু আগেই বললাম সলভেন্ট ইফেক্টে গিয়ে, যে যদি কোনো কমপ্লেক্সে হয়তো শেষে প্রোডাক্ট, এখানে আমরা অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে বলছিলাম সলভেন্ট ইফেক্টে, এখন বলছি ধরো কোনো একটা শেষের প্রোডাক্টে যদি তার টোটাল কোঅর্ডিনেশন নাম্বার টোটাল চার্জ যদি টোটাল কমপ্লেক্সের চার্জ যদি বেড়ে যায়, তাহলে কি হতে পারে? চার্জ যদি বেড়ে যায় তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রোমেট্রিক্যালি আমরা বলতে পারি তার কন্ডাক্টেন্সটা বাড়বে। তাহলে উইথ টাইম যদি আমরা একটা কন্ডাক্টেন্স মেজার করি, তাহলে রিয়াকশন রেটটাও আমরা ওখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে বাই কন্ডাক্টোমেট্রি বা ইলেকট্রোমেট্রি উই ক্যান মেজার দ্য রিয়াকশন রেট অফ পার্টিকুলার কেমিক্যাল রিয়াকশন, ইনঅর্গানিক কমপ্লেক্স রিয়াকশন। ওকে, তাহলে আরেকটা যদি আমি আরেকটা ইফেক্ট বলি, 4 নম্বর হচ্ছে মেজার করার আরেকটা প্রসেস, সেটা হচ্ছে স্পেকট্রোফটোমেট্রিক মেথড। স্পেকট্রোফটোমিটারে কি করা হয়? অ্যাকচুয়ালি কালার্ড কমপ্লেক্সের কিন্তু কালার্ড কমপ্লেক্সের ক্ষেত্রে স্পেকট্রোফটোমিটার বা ল্যাম্বার্ট বিয়ার ল, ওই ফর্মুলাগুলো আমরা ইউজ করি। তো স্পেকট্রোফটোমেট্রিক মেথড আমাদের এখানে কি করে রিয়াকশন রেটটা মেজার করবে? কারণ বিভিন্ন স্যাম্পলে যখন একটা রিয়াকশন অনগোয়িং একটা মানে ডিউরিং এই কেমিক্যাল রিয়াকশন ইন ইনঅর্গানিক কমপ্লেক্স, তখন কি হতে পারে? কালারের যে চেঞ্জ ডিউ টু ফর্মেশন অফ দ্য নিউ প্রোডাক্ট। ওকে, তাহলে ফর্মেশন নতুন প্রোডাক্টের ফর্মেশনের জন্য যে কালারের যদি চেঞ্জ হয়, তাহলে অপটিক্যাল ডেন্সিটি চেঞ্জ হবে, মোলার এক্সটেনশন কোএফিসিয়েন্টের মানগুলোও ভ্যারি করবে। তাহলে ওইখান থেকে আমরা যদি অ্যাকচুয়ালি অপটিক্যাল ডেন্সিটির মানের চেঞ্জগুলো যদি 0 টাইমের সঙ্গে ইনফাইনাইট টাইমে যদি আমরা মেজার করি, তাহলে আমরা রিয়াকশন রেটটাকেও মেজার করতে পারবো, যে মানে কত তাড়াতাড়ির মধ্যে অপটিক্যাল ডেন্সিটি, মানে যেটা আমরা এ বলছি অ্যাবজর্বেন্স, সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা স্পেকট্রোফটোমেট্রিক্যালি উই ক্যান মেজার দ্য রিয়াকশন রেটস। নাও 5 নম্বর পয়েন্ট হচ্ছে পোলারিমিটার। পোলারিমিটার এগুলো কিন্তু খুব বেশি কমপ্লেক্সের জন্য করা হয় না, অ্যাকচুয়ালি যেগুলো কাইরাল কমপ্লেক্স ডিএল ফরমেশন অ্যাকচুয়ালি রেসিমাইজেশনের মধ্যে থাকে, সেইখানে অ্যাকচুয়ালি পোলারিমিটার মানে পোলারিমেট্রিক্যালি বা পোলারিমিটার যন্ত্রের সাহায্যে আমরা এটা মেজার করতে পারি। পোলারিমিটার বিশেষ করে ডিএল যে রেসিমাইজেশন প্রোডাক্টগুলো হয়, বিশেষ করে কাইরাল কমপ্লেক্স, তাদের ক্ষেত্রে আমরা করি, যেখানে সংখ্যাটা কিন্তু খুবই কম। তাহলে এটা একটা প্রসেস, ঠিক আছে। আইসোটোপ প্রেসার টেকনিক মানে বিশেষ করে ইলেকট্রন ট্রান্সফার প্রসেস। আমাদের যে ইনঅর্গানিক কমপ্লেক্সের রিয়াকশনের 4টে ভাগ বলেছিলাম, তার মধ্যে একটা ইলেকট্রন ট্রান্সফার বলেছিলাম। তো ওই ইলেকট্রন ট্রান্সফারের প্রসেসের ক্ষেত্রে কিন্তু আইসোটোপ প্রেসার টেকনিক ইউজ করা যেতে পারে। মানে কিরকম, ধরো একটা কমপ্লেক্স আছে FeCN6 4-, সেখান থেকে FeCN6 3-, মানে একটা আয়রন হচ্ছে +2, একটা আয়রন +3। তাহলে এইখানে যে চেঞ্জিংটা, এই যে সায়ানাইড যে চেঞ্জিংটা, ইলেকট্রনের যে ট্রান্সফার, সেখানে আমরা যদি এই CN কে আমরা যদি আইসোটোপ লেভেল করে দিই, আইসোটোপটা কত তাড়াতাড়ি প্রোডাক্টের মধ্যে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, বা আদৌ আসছে কি আসছে না, কতটা আসছে, কি পরিমাণ আসছে, সে আমরা যদি আইসোটোপটা ট্রেস করতে পারি, যেটা আমরা সেই রেডিও অ্যাক্টিভিটিতে যেগুলো আমরা অ্যাকচুয়ালি মেজার করি যেরকম ভাবে, তো সেই আইসোটোপটা যদি আমি ট্রেস করতে পারি, যে কত তাড়াতাড়ি আইসোটোপটা আমি এখানে ডিটেক্ট করতে পারছি, রেডিও অ্যাক্টিভ আইসোটোপটা, তাহলে সেখান থেকে আমরা কিন্তু রিয়াকশনের রেটটাকে মেজার করতে পারি। তাহলে দিস আর দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান মেজার দ্য রিয়াকশন রেট ফর এ পার্টিকুলার ইনঅর্গানিক complex reaction. Now we are approaching towards some substitution reaction in octahedral cobalt-3 complexes. ঠিক আছে, তোমাদের বিএসসি কেমিস্ট্রি অনার্সের সিলেবাসে অ্যাকচুয়ালি কোবাল্ট-3 কমপ্লেক্সের এবং প্লাটিনাম 2 কমপ্লেক্সের এদের স্টাডি করার জন্য দেওয়া আছে অ্যাকচুয়ালি চ্যাপ্টারে। তোমাদের এই যে চ্যাপ্টারের মধ্যে যে কোবাল্ট-3 সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কোবাল্ট-3 অক্টাহেড্রাল, তো কেন কোবাল্ট-3 এই মেকানিজমটাই আমরা বেশি করে পড়ছি, কারণ এই কোবাল্ট-3 ক্ষেত্রে তোমরা জানো অ্যাকচুয়ালি যে D6 এবং জেনারেলি লো স্পিন T2G6 কনফিগারেশন হয়, এবং এটা হওয়ার কারণটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম CFAC এই যে ভ্যালুটা, এই CF ক্রিস্টাল ফিল স্টেবিলাইজেশন এনার্জি সব থেকে হাই -24 DQ অক্টাহেড্রাল কোবাল্ট-3 কমপ্লেক্সে। আমরা এটা জানি জেনারেলি, যেখানে কোবাল্ট-3 কমপ্লেক্সের স্টাডি বেশি নেচার করা, মানে বেশি
এদের নেচারটা বেশি স্টাডি করা হয়। এবং এখানে কোবাল্ট 3 যেহেতু এখানে কাইনেটিক্যাল স্টাডি করাটা সুবিধা, কারণ রিয়াকশন রেটটা স্লো, কারণ স্টেবিলিটি ভালো, সে যে কোনো প্রিপারেশনে কোবাল্ট 3 কিন্তু মানে কোবাল্টের যে কোনো কমপ্লেক্সের কোবাল্ট 3 প্রিপারেশন করাটা ইজি, ঠিক আছে। তাহলে এইগুলো করার জন্য স্টেবিলিটির জন্য, রিয়াকশন রেটটা স্লোর জন্য কাইনেটিক্যাল স্টাডি করাটা অনেকটা সুবিধা। কিন্তু এখানে আরেকটা আমি কারণ দেখিয়েছি যে কোবাল্ট 3 কেন আমরা বেশি করে পড়ছি, হোয়াই আর স্টাডিং কোবাল্ট 3 কমপ্লেক্স বেশি, সেটাই হচ্ছে তোমার কোবাল্ট H2O6 3 প্লাস E কোবাল্ট H2O6 2 প্লাস, এই যে 3 প্লাস 2 প্লাস এর কনভার্সন, এই কনভার্সনটা দেখো এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা 1.83 প্লাস। এইখানে কিন্তু অ্যামোনিয়া, যেখানে অ্যামোনিয়েটেড কমপ্লেক্সটা আছে, সেই অ্যামোনিয়েটেড কমপ্লেক্সের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু ইজ প্লাস 0.108 ভোল্ট। তাহলে তুলনামূলক দেখো কোবাল্ট যখন অ্যাকোয়া কমপ্লেক্স একটা আছে তখন পোটেনশিয়ালটা হাই, অ্যামোনিয়া যখন কমপ্লেক্স তখন পোটেনশিয়াল লো, রিডাকশন পোটেনশিয়াল লো। তাহলে রিডাকশন পোটেনশিয়াল লো হচ্ছে, এই জন্য অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে নাইট্রোজেন ডোনার সেন্টার যখন থাকছে তখন এই মানে অক্সিডাইজিং পাওয়ারটা কমিয়ে দিচ্ছে। সেই জন্য ম্যাক্সিমাম নাইট্রোজেন কন্টেনিং কমপ্লেক্সগুলোই কিন্তু খুব বেশি প্রিপারেশন হয়, খুব বেশি পাওয়া যায়, ঠিক আছে। সেই জন্য এই প্রসেসগুলোর জন্য পুরো এই সিস্টেমটা যেটা লেখা আছে, এই পুরো প্রসেসটার জন্য আমরা এই কমপ্লেক্সটাকে বেশি করে স্টাডি করব। এই স্টাডির মধ্যে প্রথমে যেটা আমরা করবো অ্যাকচুয়ালি তোমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, উইল ফার্স্ট স্টাডি দ্য অ্যাসিড হাইড্রোলিসিস। অ্যাসিড হাইড্রোলিসিস মানে এই যে হাইড্রোলিসিস করছি, মানে অ্যাকচুয়ালি অ্যাকুয়েশন রিঅ্যাকশনটা বলেছিলাম টার্মটা, যে যেখানে একটা অ্যানায়নিক লিগেন্ডটা ওয়াটার দ্বারা রিপ্লেস হয়, এটা দেখো ওয়াটার দ্বারা রিপ্লেস হয়েছে, এটা অ্যাকুয়েশন রিঅ্যাকশন। তো এই অ্যাকুয়েশন রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি অ্যাসিড হাইড্রোলিসিস প্রসেসে দেখিয়েছি, এটা আরেকটা হাইড্রোলিসিস প্রসেস হয় বেস হাইড্রোলিসিস। তাহলে আগে অ্যাসিড হাইড্রোলিসিস প্রসেসটাই আমরা আগে দেখবো। এবং এখানে কিছু আমাকে এভিডেন্স দিতে হবে, কারণ আমরা সাবস্টিটিউশন রিঅ্যাকশন কোবাল্ট 3 এর ক্ষেত্রে আমরা বেসিক্যাল যেটা মেকানিজমটা আমরা প্রোগ্রেস করবো, সেই মেকানিজমের প্রোগ্রেসটা হবে ডিসোসিয়েটিভ, নেচারটা হবে ডিসোসিয়েটিভ। তাহলে যে ডিসোসিয়েটিভ হবে মানে SN1 লিমিটিং, যেটা অ্যাকচুয়ালি ডি মেকানিজমের কথা বলছিলাম, সেখানে এই মেকানিজমটা ডি তখনই বলবো যদি আমরা এখানে এভিডেন্স কোনো প্রমাণ দেখাতে পারি যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা অ্যাকচুয়ালি 5 কোঅর্ডিনেটেড, মানে 6 থেকে 5 এ কনভার্ট হবে, মানে কোঅর্ডিনেশন নাম্বারটা লো হবে। এবার এখানে আরেকটা কেস তোমরা কিন্তু জেনে রাখবে, যে ধরো একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স মানে কোঅর্ডিনেশন নাম্বার 6 যখন কনভার্টিং টু অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হুইচ হ্যাভ কোঅর্ডিনেশন নাম্বার 5, মানে 6 থেকে যখন 5 এ কনভার্ট হচ্ছে তখন 5 যে কোঅর্ডিনেশন নাম্বার, সেক্ষেত্রে আমরা অক্টাহেড্রাল থেকে হয় স্কোয়ার পিরামিডাল অথবা অক্টাহেড্রাল থেকে আমরা বলতে পারি TBP, ট্রাইগোনাল বাইপিরামিড। এই যে ডিসোসিয়েটিভ মেকানিজমের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড জায়গাটা, তো আমাদের এই ক্ষেত্রে যে চেঞ্জিংটা হচ্ছে সেই চেঞ্জিংটা জেনারেলি স্কোয়ার পিরামিডের দিকেই যায়, নট ট্রাইগোনাল বাইপিরামিড। কারণ কি, একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে যখন যে চেঞ্জিং হচ্ছে তার জন্য যে CFAC ভ্যালু চেঞ্জিং, যেটা CFAE বলা হয়, ক্রিস্টাল ফিল্ড অ্যাক্টিভেশন এনার্জি, সেই চেঞ্জটা দেখতে হবে কোন ক্ষেত্রে কম হচ্ছে। তার মানে যেখানে লস অফ CFAC কম, সেক্ষেত্রে সেই স্ট্রাকচারটাই ফর্মেশন হবে। জেনারেলি স্কোয়ার পিরামিডটাই সাবস্টিটিউশনের ক্ষেত্রে স্কোয়ার পিরামিডটাই ফর্মেশন হয়, মানে কোঅর্ডিনেশন যেটা ML5X থেকে ML5 হচ্ছে, সেই ML5টা কিন্তু স্কোয়ার পিরামিড, মাঝে মেটাল, চারদিকে লিগ্যান্ড, উপরে একটা লিগ্যান্ড, ঠিক আছে। তো সেই ফর্মেশনে বেশি যায়। তো আমরা যদি এভিডেন্স দিই, তো এভিডেন্স দিতে গেলে আমাদের দেখো জেনারেলি অনেকগুলো এভিডেন্স আমাদের হতে পারে। তো এভিডেন্সের ক্ষেত্রে আমি বলতে পারি, ধরো কোনো একটা যদি COCl2En2 এই একটা কমপ্লেক্স আছে, ধরো এই কমপ্লেক্সটা হচ্ছে +1, এর যদি আমি হাইড্রোলিসিস করি, মানে অ্যাকচুয়ালি ওয়াটার যদি এটা ক্লোরিন দ্বারা রিপ্লেস করি, তার মানে এটা হবে COClH2OEn2, সেটা এটা হয়ে যাবে তখন 2+, এটা আমি ওয়াটার দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখানে +1 থেকে এই যে +2, এবার আমি যদি বলি COClH2OEn2, বা এখানে ধরো অন্য কোনো লিগ্যান্ড আছে যেটা হচ্ছে ধরো 2+ ছিল, যদি আমি এটাকে ওয়াটার দ্বারা আবার রিপ্লেস করি, তাহলে COH2O2En2, এটা হয়ে গেল, দেখো এটা 2+, এটা ছিল সরি এটা 2+, এটা 3+। তাহলে অ্যাকচুয়ালি এখানে এই যে মেকানিজমটা দেখাচ্ছি আমি, এই যে মেকানিজমটা দেখো, এখানে +1 থেকে +2 হচ্ছে, +2 থেকে +3 হচ্ছে। এখানে বলতে পারি যে এই হাইড্রোলিসিস প্রসেসটা কিন্তু খুব র্যাপিডলি হবে। এখানে হাইড্রোলিসিস প্রসেসটা র্যাপিডলি হবে, কারণ এখানে চার্জটা +1 টু +2। এবার আমি এইখানে আমি যদি আরেকটা অন্য প্রসেস যদি এটা করতাম, ধরো এখানটা যদি ক্লোরাইড লিঙ্ক করতাম কোনোরকম ভাবে, তাহলে এটা যদি Cl2 করতাম, তাহলে +2 থেকে +1 চার্জে, এই চার্জে কিন্তু
মানে আমি এখানে বলতে চাইছি যে চার্জটা যদি +1 থেকে +2 তে কনভার্ট হয়, সেখানে যেভাবে যে র্যাপিড প্রসেসে হাইড্রোলিসিসটা হবে, কিন্তু +2 থেকে যদি +1 বা +3 যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রসেসটা হবে না তাড়াতাড়ি, মানে প্রসেসটা স্লো হবে। তার মানে এই চার্জটা যদি প্লাস বেশি হয়, তাহলে সেক্ষেত্রে হাইড্রোলিসিসের প্রসেসটা কাইনেটিক্যাল মানে রিয়াকশনটা সেই রেটটা স্লো হবে। চার্জ যদি কম হয় তাহলে রেটটা ফাস্ট, চার্জ যদি বেশি হয় রেটটা স্লো। এটা একটা এভিডেন্স, ঠিক আছে? এই একটা এভিডেন্স হতে পারে। আর একটা এভিডেন্স কি হতে পারে, যে যত তোমার আমি আমি একটা অ্যাকচুয়ালি কমপ্লেক্সটা আমি একবার ড্র করছি। ওকে, নাও দিস ইজ দ্য মাচ বেটার, সি কেয়ারফুলি। আমি এখানে এভিডেন্সে 3টে এভিডেন্স লিখেছি। এই যে এভিডেন্সের কথা বলছিলাম, প্রমাণের কথা বলছিলাম, যেটা ডিসোসিয়েটিভ মেকানিজম হচ্ছে কিনা, আমি 3টে প্রমাণ লিখেছি। আমি অন্য কিছু ডিটেলস আর লিখিনি। এই প্রথম প্রমাণটা যেটা আমি প্রথমে বললাম, যে ইলেকট্রনিক যে ফ্যাক্টর, অ্যাকচুয়ালি চার্জের যে ফ্যাক্টরটা, এই কমপ্লেক্সটা +1 চার্জ আছে, এই কমপ্লেক্সটা 2+ চার্জ আছে। একে যদি আমি অ্যাকুয়েশন রিঅ্যাকশন করি, মানে হাইড্রোলিসিস করি, তাহলে একে মানে এইটা হবে মাচ ইজিয়ার, মানে ভেরি ফাস্ট, কিন্তু এই ক্ষেত্রে হবে না, কারণ এখানে চার্জটা বেশি আছে। খুব তাড়াতাড়ির মধ্যে একে কিন্তু হাইড্রোলিসিস করা যাবে না, ঠিক আছে? তার মানে এটা একটা প্রুফ করছে যে এখানে মানে বন্ড ব্রেকিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বন্ড ব্রেকিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, এক্ষেত্রে বন্ড ব্রেকিংটা ইজি, কারণ টোটাল চার্জটা কম, এখানে টোটাল চার্জটা বেশি বলে বন্ড ব্রেকিংটা কিন্তু অতটা ইজি নয়। এরপরে দেখো, এটা হচ্ছে স্টেরিক ক্রাউডিং। আমি এখানে এই জায়গায় দেখো ইথিলিন ডায়ামিনের, এই অ্যাকচুয়ালি ইথিলিন ডায়ামিনের একটা স্ট্রাকচার আমি এখানে এঁকেছি। এখানে ইথিলিন ডায়ামিন আছে কমপ্লেক্সটাতে। এবার এখানে বলছে যে স্টেরিক ক্রাউডিং যদি তুমি বাড়িয়ে দাও, তাহলে হাইড্রোলিসিস প্রসেসটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। হাইড্রোলিসিস প্রসেসটা আরো বেশি ইজিয়ার হয়ে যাবে মানে, দেখো ইথিলিন ডায়ামিনে আমি যদি এই যে ইথিলিন ডায়ামিন এঁকেছি, এখানে যে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন গুলো আছে, লিঙ্ক গুলো, এই হাইড্রোজেনটা যদি আমি একটা বাল্কি গ্রুপ দিয়ে রিপ্লেস করি, লাইক মিথাইল, তাহলে যদি যত মিথাইল বাল্কি গ্রুপ দিয়ে রিপ্লেস করবে, তো সিস্টেম তত কি করবে, সিস্টেম তত এই ওভার ক্রাউডিংটাকে মিনিমাইজ করার জন্য একটা লিগ্যান্ডকে বার করে দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য এই লিভিং গ্রুপ, মানে দেখা যাচ্ছে যে যত বেশি বাল্কি গ্রুপ দেওয়া যাচ্ছে, তত হাইড্রোলিসিস প্রোডাক্টটা আরো তাড়াতাড়ি হচ্ছে। তার মানে তখন তাড়াতাড়ি একটা গ্রুপ বেরিয়ে গেলে, মানে গ্রুপ বলতে যেগুলো লিভিং গ্রুপ, এগুলো ক্লোরাইড, এটা তাড়াতাড়ি বেরিয়ে গেলে কিন্তু ক্রাউডিংটা কমে যাচ্ছে, ঠিক আছে, সিস্টেমের স্টেবিলাইজেশন আনার জন্য। তাহলে ওভার ক্রাউডিং এটা প্রুফ করছে যে এখানে কিন্তু বন্ড ব্রেকিংটাও ইম্পর্টেন্ট, বা বন্ড ব্রেকিং হচ্ছে, মেকানিজমটা হচ্ছে ডিসোসিয়েটিভ। আর 3 নম্বর বলছি ইফেক্ট অফ লিগ্যান্ডস। দেখো ডিফারেন্ট টাইপস অফ লিগ্যান্ডস, আমি একটা কমপ্লেক্স এক্সাম্পল দিয়েছি, এখানে এক্স লিখেছি। এক্স এর জায়গায় আমরা যদি এক্স সমান, মানে আমরা যদি এইগুলোকে বসাই, তো দেখা যাচ্ছে হাইড্রোলিসিস প্রোডাক্টে যত মানে কোবাল্টের সঙ্গে, অ্যাকচুয়ালি সেন্ট্রাল মেটালের সঙ্গে যে লিগ্যান্ড গুলো আছে, যে লিভিং গ্রুপ গুলো আছে অ্যাকচুয়ালি, তাদের সঙ্গে বন্ডটা যত বেশি উইক হবে, দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে বন্ডটা যত বেশি উইক, তত হাইড্রোলিসিস প্রোডাক্টটা তত বেশি ফাস্ট। এইটা সব থেকে মানে এখানে এক্স মানে এইটা বলছি, মানে এইটা থাকলে এখানে যদি এখানে এইটা থাকে, তাহলে হাইড্রোলিসিস প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি হবে। তারপরে এটা এর রেটটা তার থেকে কম, এর রেটটা তার থেকে কম, মানে এক্স এর জায়গায় যদি এগুলো বসাই, আমি এইটার উপর বেস করে একটা রিলেশনশিপ আমি করতে পারি। সেটা রিলেশনশিপটা হচ্ছে একটা লিনিয়ার ফ্রি এনার্জি রিলেশনশিপ। লিনিয়ার ফ্রি এনার্জি রিলেশনশিপ এইটা আমি বের করতে পারি। আমরা এটা কি করে বের করতে পারি, আমরা প্রত্যেকটা লিগ্যান্ডকে এখানে রিপ্লেস করে আমি প্রত্যেকটা যদি হাইড্রোলিসিস করি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি একটা কনস্ট্যান্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান পাবো, একটা ফরমেশন কনস্ট্যান্টের মান পাবো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটাকে আমি এখন কে দিয়ে রিপ্লেস করছি, লগ কে বলছি এখানটায়। আর আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি যে রেটটাকে মেজার করি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমি রেট কনস্ট্যান্ট পাবো। তাহলে রেট কনস্ট্যান্টের লগ এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের লগ, রেট কনস্ট্যান্টের লগ এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের লগ, এইটাকে নিয়ে যদি একটা রিলেশন করি এদের ভ্যালুগুলোর সঙ্গে, মানে কে এর সঙ্গে কি করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে কি করে রেট কনস্ট্যান্টটা ভ্যারি করছে, তাহলে এইরকম একটা লিনিয়ার একটা রিলেশনশিপ পাবো, স্ট্রেট লাইনের মতো। এই লিনিয়ার যে রিলেশনশিপ, এই যে লিনিয়ার রিলেশনশিপটা দেখছি এখানে, দেখো একদম সবথেকে হাইয়েস্ট রিলেশনশিপে এখানে কি আছে, সবথেকে রেট কনস্ট্যান্টটা হাই আছে HCO3 মাইনাস, ঠিক আছে, রেট কনস্ট্যান্ট সবথেকে হাই, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও হাই দেখাচ্ছে, ঠিক আছে। তারপর আমরা এই রিলেশনটাকে আমি এইটার সঙ্গে আমি মানে এটার সঙ্গে কোরিলেট করতে পারি, লগ কে সমান লগ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্লাস সি, ঠিক আছে। এবার রেট কনস্ট্যান্টের সঙ্গেও দেখো অ্যাক্টিভেশন ফ্রি এনার্জির একটা রিলেশন আছে, এবং মানে একটা প্রপোর্শনাল রিলেশন। আবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গেও কিন্তু একটা অ্যাক্টিভেশন এনার্জির প্রপোর্শনাল রিলেশন আছে। সো উই ক্যান কোরিলেট দিস ইকুয়েশন লাইক দিস, del G activated equals to A del G0 plus B, where A and B is constant, ঠিক আছে। আমরা এই রিলেশনটাকে যদি আমরা এই ফ্রি এনার্জি দিয়ে যদি আমরা রিপ্লেস করি, এই যে রিলেশনটা, এই রিলেশনটা অ্যাকচুয়ালি লিনিয়ার ফ্রি এনার্জি রিলেশনশিপ।
এখানে আমরা এই ডিফারেন্ট টাইপস অফ লিগ্যান্ডস যেটা সেন্ট্রাল মেটালের সঙ্গে বাউন্ড আছে, অ্যাকচুয়ালি লিভিং গ্রুপ হিসেবে কাজ করছে, তাদের আমরা রেট কনস্ট্যান্ট আর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে রিলেট করার চেষ্টা করছি। ঠিক আছে, এরপর আমরা অ্যাসিড হাইড্রোলিসিসের কথা বললাম, এরপর আমরা বেস হাইড্রোলিসিসের কথা বলছি। নাও বেস হাইড্রোলিসিস অফ cobalt 3 complexes. ওকে, বেস হাইড্রোলিসিস অফ cobalt 3 complexes। এখানে আমরা অ্যাসিড হাইড্রোলিসিসটা করলাম, বেস হাইড্রোলিসিস করছি অক্টাহেড্রাল কোবাল্ট 3 কমপ্লেক্স। আচ্ছা, অ্যাসিড হাইড্রোলিসিস মানে আমি বলতে পারি পিএইচটা লো, অ্যাকচুয়ালি জেনারেলি পিএইচটা লেস দেন 4, তাহলে পিএইচ যখন লো বলছি, লেস দেন 4 বলছি, মানে অ্যাসিড হাইড্রোলিসিসে যাচ্ছি। পিএইচ যদি হায়ার পিএইচ হয়, যদি হায়ার পিএইচ হয় 8 এর থেকে বেশি, সেক্ষেত্রে আমরা সেটাকে বেস হাইড্রোলিসিসের কথা বলবো। তার মানে হায়ার পিএইচ এর কেস মানে বেস হাইড্রোলিসিস, লোয়ার পিএইচ এর কেস অ্যাসিড হাইড্রোলিসিস। তাহলে আমরা এখন হায়ার পিএইচ এর বলছি। তাহলে একটা এক্সাম্পল দেওয়া আছে, OH মাইনাস, দেখো এখানে ক্লোরাইডটা বেরিয়ে এখানে OH টা রিপ্লেস হয়েছে। ঠিক আছে, এই যে মেকানিজমটা তুমি দেখতে পাচ্ছ এই যে বেস হাইড্রোলিসিসে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে মেকানিজমটা, এখানে রেট কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইনটু OH মাইনাস যেটা লেখা আছে, তোমার মনে হচ্ছে যে এটা SN2 টাইপ, মানে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন টাইপ, তা কিন্তু নয়। এখানে অনেক এভিডেন্সও আছে, প্রমাণও আছে যে এই যে গ্রুপগুলো হচ্ছে, এই গ্রুপগুলো কিন্তু এই যে কমপ্লেক্সের এই নেচারটা, এটা অ্যাকচুয়ালি SN1CB সাবস্টিটিউশন নিউক্লিওফাইড কনজুগেট বেস, ইউনিমলিকুলার কনজুগেট বেস, অর IDCB বলা হচ্ছে এটাকে। এই মেকানিজমের থ্রু দিয়ে এই কমপ্লেক্সটা ফর্মেশন হয়। এবার এই যে কমপ্লেক্সের ফর্মেশন হয়, এক্ষেত্রে এখানে অ্যাকচুয়ালি এভিডেন্স কি বলছে, প্রমাণে হচ্ছে কি মেকানিজমটা না, OH মাইনাস অ্যাকচুয়ালি এখান থেকে একটা প্রোটোনেটেড, এই যে অ্যামোনিয়া আছে NH3, এই ক্ষেত্রে যে একটা NH3 কাছ থেকে একটা H প্লাসকে নিয়ে নিচ্ছে, মানে NH3টাকে কনভার্ট করছে NH2 তে, NH3টাকে কনভার্ট করছে NH2 তে, মানে অ্যাকচুয়ালি প্রথম স্টেপে হচ্ছে COCl NH3 হোল 4 NH2। ওকে, তাহলে প্রথম এই যে এটা তৈরি হচ্ছে, তাহলে প্রথমটাই তৈরি হলো COCl NH3 হোল 4 NH2। এই NH2 যেহেতু মাইনাস, এই NH2 এর সঙ্গে কিন্তু লিঙ্ক হয়ে থাকতে পারে NH2Cl, এখানে 2 প্লাস ছিল, এটা 1 প্লাস হয়ে যাবে। এটা ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে কি হচ্ছে, এই ক্ষেত্রে এখান থেকে Clটা বেরিয়ে যাচ্ছে, এটা ফার্স্ট স্টেপে হচ্ছে। সেকেন্ড স্টেপে হচ্ছে কি NH3 হোল 4 NH2 প্লাস 1, সরি প্লাস 2। ওকে, তাহলে NH3 হোল 4 NH2 এখান থেকে ক্লোরাইডটা লিভ করছে, এটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ, সেকেন্ড স্টেপে যখন ক্লোরাইডটা বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার এই যে এটা হচ্ছে এবার থার্ড স্টেপে কি হচ্ছে, এই NH2 একটা NH2 এর ওয়াটার মলিকুলকে ক্যাপচার করে এইটা তৈরি করছে NH3 হোল 5। আচ্ছা, আমি এখানটা NH3 হোল 5 লিখেছিলাম, NH3 হোল 5, এটা হচ্ছে OH 2 প্লাস। তিনটে স্টেপে কিন্তু রিঅ্যাকশনটা প্রসিড করে। ওকে, তাহলে এই যে রিঅ্যাকশনটা প্রসিড করছে, দেখো এখানে একটা মেকানিজম আমি দেখিয়েছি, এই যে SN1CB হওয়ার জন্য এই যে NH2 গ্রুপটা হচ্ছে, NH2 গ্রুপটা কিন্তু এই X, মানে এই যে X বলেছি, মানে এখানে Cl, এই Clটা কিন্তু লিভ করতে সাহায্য করছে এইভাবে। ঠিক আছে, এই গ্রুপটাকে লিভ করতে সাহায্য করছে, এই ইলেকট্রন এখানে মানে প্রসেস করে, ইলেকট্রন এখানে দান করে এই বন্ডটাকে লুজ করছে, এই বন্ডটাকে উইক করছে, যাতে এটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে প্রসেসটাকে র্যাপিডলি করছে। এবার এইটার ক্ষেত্রে আমি একটা এভিডেন্স বলতে পারি যে, ধরো আমি যদি এখানে এই যে কমপ্লেক্সগুলো আছে, এই কমপ্লেক্সগুলোতে আমি যদি অ্যামোনিয়া NH3 যে হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলো যদি আমি অন্য কোনো লিগ্যান্ড দিয়ে সাবস্টিটিউট করে দিই, অন্য কোনো একটা অ্যাটম দিয়ে যদি সাবস্টিটিউট করে দিই, সাপোজ একটা অন্য গ্রুপ NCl3, ঠিক আছে, মানে হাইড্রোজেন নয়, তাহলে হাইড্রোজেন না থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে রিঅ্যাকশনটা প্রসেস করেই না, মানে সেক্ষেত্রে হয়তো রিঅ্যাকশনটা হয় না, অথবা রিঅ্যাকশনটা খুব স্লো হয়। তার মানে প্রোটোনেটেড হাইড্রোজেন থাকতেই হবে, এটা কিন্তু একটা এভিডেন্স যে এরকম মেকানিজমে যাচ্ছে। এটার এভিডেন্স কিন্তু আমি এখানে বলতে পারি যে হাইড্রোজেনগুলো, অ্যামোনিয়ার হাইড্রোজেনগুলো রিপ্লেস করে আদার অ্যাটম দিয়ে, তাহলে রিঅ্যাকশনটা প্রোগ্রেসিভ হয় না, অথবা রিঅ্যাকশন রেটটা স্লো হয়। অথবা এমন হতে পারে যে যদি তোমার ধরো এরকম কোনো গ্রুপই নেই, ধরো এখানটায় NO2 আছে, এখানটায় হয়তো তোমার আছে বাইপ্রিডিন আছে, তো এরকম গ্রুপ থাকলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে OH এর সঙ্গে কোনো ডিপেন্ডেন্স নেই। তার মানে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া টাইপ গ্রুপ থাকলেই তখন OH এর সঙ্গে ডিপেন্ডেন্স থাকে,
মানে সাপোজ আমি যদি কমপ্লেক্সটা এরকম বলি CO NO2 বাইপিরিডিন হোল 2 এরকম করে কোনো একটা কমপ্লেক্স বললাম, তাহলে এখানে কোনো অ্যামোনিয়া টাইপ কোনো কমপ্লেক্স নেই, এখানে এর সঙ্গে কিন্তু বেস হাইড্রোলিসিস OH মাইনাস দিলে এখানে মানে ইট ডাজ নট শো এনি ডিপেন্ডেন্স অন হাইড্রোক্সাইড আয়ন OH মাইনাস এ দেখায় না। সুতরাং এইটা OH মাইনাস এর ডিপেন্ডেন্স তখনই দেখায় যখন অ্যামোনিয়া টাইপ থাকে। অথবা আমরা এমন করতে পারি যে দেখা যায় যদি কখনো এখানে অ্যামোনিয়া গ্রুপটা যে আগেরটার মতো বললাম যে যদি আমি একটা বাল্কি লিগ্যান্ড দ্বারা যদি আমি রিপ্লেস করি, বাল্কি লিগ্যান্ড যদি রিপ্লেস করি তখন দেখি স্টেরিক ক্রাউডিং এর জন্য তাড়াতাড়ি কিন্তু এটা লিভিং গ্রুপ হিসেবে কাজ করে, মানে এখানে ডিসোসিয়েটিভ মেকানিজমটাও কিন্তু ফেভার করছে। বাল্কি লিগ্যান্ড যদি আমরা করি মানে এখানে আর NH3 এর জায়গায় যদি RNH2 আর এর জায়গাটা বাল্কি মিথাইল অ্যালকাইল গ্রুপ বসিয়ে দিলাম, তাহলে যত বাল্কি গ্রুপ বাড়বে তত তার এইখানে ডিসোসিয়েটিভ প্রসেসটা তত বাড়বে, মানে রিঅ্যাকশন রেটটা তত ফাস্ট হবে। তাহলে ডিসোসিয়েটিভ মেকানিজম আর এই সমস্ত অ্যামোনিয়ার এই যে ডিপেন্ডেন্স এগুলো পুরোটার উপর বেস করে আমরা বেস হাইড্রোলিসিসটা করলাম। তাহলে বেস হাইড্রোলিসিসের প্রুফ আর অ্যাসিড হাইড্রোলিসিসের প্রুফ। এক্ষেত্রে কিছু লিগ্যান্ড আছে, বিশেষ করে স্পেকট্রেটর লিগ্যান্ড যেগুলো অ্যাকচুয়ালি অ্যানায়নিক লিগ্যান্ড, সেই লিগ্যান্ডগুলোর পজিশনের উপর লিভিং গ্রুপটা মানে কতটা তাড়াতাড়ি লিভ করবে, কত তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে ওই পজিশনের উপর ডিপেন্ড করে। বিশেষ করে জেনারেলি যত স্পেকট্রেটর অ্যানায়নিক লিগ্যান্ডটা যদি লিভিং গ্রুপের সঙ্গে সিজ পজিশনে থাকে তাহলে সেক্ষেত্রে এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাওয়া খুব সহজ হয়। তো এই যে একটা ইফেক্ট, এই ইফেক্টটাকে সিজ ইফেক্ট বলে, সেটাই আমরা এখন বলবো। Now, the very important size effect in cobalt-3 substitution reaction, generally acquisition reaction. Generally acquisition reaction. দেখো আমি এখানে একটা অ্যাকুয়েশন রিঅ্যাকশন লিখেছি, এইটা এলটা এই ওয়াটার দ্বারা রিপ্লেস হচ্ছে। এবার এই যে এলটা, এই যে এই এলটার ক্ষেত্রে আমার এখানে এই ইফেক্টটা আমার কাজ হচ্ছে। এই এলটা সিএল এর সঙ্গে কোন পজিশনে আছে? একটা স্পেকট্রেটর লিগ্যান্ড যেটা রিপ্লেস হয় না কিন্তু কিছু ইফেক্ট করতে পারে, সেটা সিজ হতে পারে, ট্রান্স হতে পারে, ঠিক আছে, কিছু একটা ইফেক্ট করবে। তো এই ক্ষেত্রে অ্যাকুয়েশন রিঅ্যাকশনের জন্য কি ইফেক্ট করছে? তো আমরা এই এলটাকে বিভিন্ন লিগ্যান্ড দিয়ে রিপ্লেস করে আমরা দেখবো যে পার্সেন্টেজ অফ সিজ প্রোডাক্ট কতগুলো হচ্ছে। যত পার্সেন্টেজ অফ সিজ প্রোডাক্ট যত বেশি হবে তার মানে আমি বলবো তাদের এই ইফেক্টিভনেস অফ সিজ প্রোডাক্ট সেটা বেশি, তার মানে এই ইফেক্টগুলো এই লিগ্যান্ডগুলো সিজ মানে লিভিং গ্রুপের সঙ্গে সিজ থাকলে তার ইফেক্টটা সবসময় হাই হবে। তাহলে সিজ ইফেক্ট একটা আছে এই লিগ্যান্ডে, এটা বলতে পারবো। এবার আমি এখানে অনেক কিছু লিখেছি, আমি যেটা বলছি সেটার উপর নজর দাও যে এই যে লিগ্যান্ডটা আমি লিখছি, এই এলটা আমি একবার লিখেছি OH মাইনাস, এই এলটা আমি একবার লিখেছি NO2 মাইনাস, ঠিক আছে। তার মানে একটা স্পেকট্রেটর অ্যানায়নিক লিগ্যান্ড যেটা লিভিং গ্রুপের সঙ্গে সিজ পজিশনে আছে, তাহলে সিজ পজিশনে থাকলে আমার কত তাড়াতাড়ি রিপ্লেস হয়ে একটা ইনকামিং লিগ্যান্ড আসবে, মানে এই যে জল আসবে কত তাড়াতাড়ি। এবার দেখো এমন একটা লিগ্যান্ডকে রিপ্লেস করেছি যার লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা কিন্তু এর সঙ্গে ব্যাক ডোনেট করলে সিএলটা তাড়াতাড়ি লিভ করতে সুবিধা। তাহলে সিএলটা যত তাড়াতাড়ি লিভ করতে এখানে সুবিধা হবে তাহলে তত হাইড্রোলিসিস প্রোডাক্টটা তত ভালো হবে। তারপরে লোন পেয়ারটা থাকলে ডিসোসিয়েটিভ মেকানিজম হওয়ার একটা সম্ভাবনা আছে, এই জন্য আমি ডি লিখেছি, মেকানিজমটাকে ডি মেকানিজম। অথবা এমন হতে পারে যে আমরা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এলো যেটা ক্লোরাইডের সঙ্গে সিজ পজিশনই আছে, কিন্তু এই ক্ষেত্রে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা কি করছে, এই মেটাল থেকে ইলেকট্রন নিজের দিকে টানার চেষ্টা করছে। তাহলে মেটাল থেকে নিজের দিকে যদি ইলেকট্রন টানার চেষ্টা করে তাহলে ইলেকট্রন এর মধ্যে ইলেকট্রন একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, একটা ভয়েড তৈরি হচ্ছে। তাহলে সেই ভয়েডটাকে মিনিমাইজ করার জন্য কি করতে পারে, একটা ইনকামিং লিগ্যান্ড প্রথমেই একে অ্যাটাক করতে পারে, মানে সেন্ট্রাল মেটালকে অ্যাটাক করতে পারে, মানে মেকানিজমটা তখন এই মেকানিজম, এটা যদি অ্যাটাক করে তখন ক্লোরাইডটা ইজিলি এখান থেকে বেরিয়ে আসতে পারে। তাহলে একটা প্রথমে ইনকামিং লিগ্যান্ডটা এখানে অ্যাটাচ হচ্ছে, যার জন্য আমি মেকানিজমটাকে এই মেকানিজম দিয়েছি। তাহলে এই যে সিজ পজিশনে এই যে লিগ্যান্ডগুলো থাকা, তার জন্য হাইড্রোলিসিসটা কত তাড়াতাড়ি হচ্ছে, দ্যাট ইজ সিজ ইফেক্ট, ঠিক আছে। এবারে আমরা যদি OH মাইনাস, NO2 মাইনাস, N3 মাইনাস, NCS মাইনাস বিভিন্ন রকমের নিই, তো দেখা যায় যদি OH মাইনাস নিই তাহলে এই ক্ষেত্রে এই মেকানিজমে এইটা খুব তাড়াতাড়ি সিজ প্রোডাক্ট দেয়, এবং সিজ প্রোডাক্টের পরিমাণটা অলমোস্ট 100%।
এবার এইটা সিস প্রোডাক্ট দেয়, এটার কারণটা আমি যদি এবার এখান থেকে যদি ব্যাখ্যা করতে যাই, দেখো এখানে মাঝে আমি লিখেছি যে কোবাল্ট 3 কমপ্লেক্স গুলোর অ্যাকচুয়ালি আমরা যদি ভ্যালেন্স বন্ড থিওরির মেকানিজম গুলো যদি আমরা ভালো করে খেয়াল করি, তাহলে এই কোবাল্ট 3 যেহেতু একটা লো স্পিন কমপ্লেক্স করে, আমরা এটা ক্রিস্টাল ফিল্ড থিওরি বলছি, তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা দেখা যাচ্ছে যে ওখানে দুটো ডি অরবিটাল কিন্তু ইনার সেলের ফাঁকা, মানে ইনার অরবিটাল অক্টাহেড্রাল কমপ্লেক্স শো করছে, মানে D2sp3 হাইব্রিডাইজেশন। যখন লিগ্যান্ড গুলো আসছে 6টা লিগ্যান্ড, তখন এই D2sp3 হাইব্রিডাইজেশন হাইব্রিড অরবিটালের সঙ্গে লিংক হচ্ছে। তাহলে D2sp3 হাইব্রিডাইজেশনের যে অরবিটালটা, তাহলে এইরকম যদি একটা এরকম করে ভ্যাকেন্সি ক্রিয়েট করে, এরকম যদি একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে একটা অরবিটাল, একটা হাইব্রিড অরবিটাল ফাঁকা হয়ে যাচ্ছে, সেই অরবিটালে তো H2 অ্যাটাক করছে। তো এই যে অ্যাটাক করছে, তার মানে এটা বেরিয়ে যাওয়ার পর যে ভ্যাকেন্সিটা তৈরি হচ্ছে, সেই সময় এই কমপ্লেক্সটা দেখতে কেমন হচ্ছে। আমি বলেছিলাম যে একটা স্কোয়ার পিরামিড, মানে একটা স্কোয়ার, তার একটা পিরামিড অথবা ট্রাইগোনাল বাই পিরামিড। এবারে দুটোই ক্ষেত্রে যে শেপটা তৈরি হচ্ছে, সেই শেপটা কিন্তু এই OH এর সঙ্গে কোবাল্টে কি ওভারল্যাপটা ম্যাচ করছে, সেটা কিন্তু দেখতে হবে। এইটা যদি আমরা দেখতে পারি যে ম্যাচ করছে ভালো, তাহলে পার্সেন্টেজ অফ সিস প্রোডাক্ট বেশি হবে। তার মানে এই যে D2sp3 এই যে এটা বেরিয়ে যাওয়ার জন্য যে ভ্যাকেন্সি ক্রিয়েট করছে, সেই ভ্যাকেন্সির সঙ্গে লিগ্যান্ডের যে পি অরবিটাল গুলো আছে, এই যে স্পেকট্রাল অ্যানায়নিক লিগ্যান্ড, এই পি অরবিটাল গুলো এইগুলো ভালো করে ওভারল্যাপ করছে কিনা, সেটা কিন্তু আমাকে ভালো করে দেখতে হবে। তারপরে আমরা যদি এইটা OH আর Cl যদি ট্রান্সপোজিশনে থাকতো, এই Clটা যদি এখানে থাকতো, এই Clটা যদি এখানে থাকতো, তাহলে সেক্ষেত্রে এই যে ওভারল্যাপ জোনটা, মানে এই পি অরবিটাল আর কোবাল্ট 3 যে D2sp3 অরবিটাল হোক বা অথবা কোনো পি অরবিটাল হোক মেটালে, তাহলে তার সঙ্গে ওভারল্যাপ ক্ষেত্রে কি হচ্ছে না, দেখা যায় যে যদি এইটা এখানে বেরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে শেপটা তৈরি হচ্ছে, তাতে যে D2sp3 একটা ভ্যাকেন্সি তৈরি হচ্ছে, সেই ভ্যাকেন্সির সঙ্গে OH এর পি অরবিটালের ভালো একটা ওভারল্যাপ হচ্ছে। এবারে ওভারল্যাপ মানে কি রকম, আমি যদি একটা TBP স্ট্রাকচার বলি, তাহলে এইটা হচ্ছে OH, এইটা হচ্ছে OH, বুঝতে পারছো? এখানটা একটু নিচের দিকে লেখা হয়ে যাচ্ছে, আমরা সাপোজ এইটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমরা এইখানটায় বলছি একটা TBP স্ট্রাকচার, এটা কোবাল্ট, এরকম TBP স্ট্রাকচার সেট যদি হয়, তাহলে এইটা হচ্ছে OH এর পি লিগ্যান্ড, আর এইটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে এইটা এই লিগ্যান্ডটা হচ্ছে এর সঙ্গে প্রায় মানে ওভারল্যাপ জোনের মতো, ঠিক আছে? একটা দুটো, আমরা যদি এটাকে এরকম ভাবে করি, এটাকে যদি আমরা এইরকম ভাবে করি, এই একটা দুটো তিনটে চারটে, তাহলে এই যে ওভারল্যাপ জোনটা তৈরি হলো, দ্যাট ইজ ফর dx² - y² অফ ওই যে D2 কোবাল্ট 3। কেন হলো? কারণ এই যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট করেছে, তার যে ডি অরবিটালটা পড়ে আছে, মানে এই সেটটা কিন্তু আমি তৈরি করলাম TBP, ট্রাইগোনাল বাই পিরামিড। অ্যাকচুয়ালি ট্রাইগোনাল বাই পিরামিডে এই মেকানিজমই আমরা দেখি, ট্রাইগোনাল বাই পিরামিডে তাহলে একটা ডি অরবিটালের যে ভ্যাকেন্সি ক্রিয়েট হলো, হ্যাঁ, অ্যাকচুয়ালি তাহলে সেই ভ্যাকেন্সিটা কিন্তু ওই dx² - y², যেটা পি অরবিটালের সঙ্গে ভালো ওভারল্যাপ করছে। তার মানে এইটা কিন্তু একে এই লিপ করতে সাহায্য করছে, যার জন্য এর পি অরবিটাল এর সঙ্গে কিন্তু ওভারল্যাপ জোনটা ভালো ক্রিয়েট করতে পারছে, মানে সিস্টেমের মধ্যে একটা স্টেবিলিটি আনতে পারছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে। তাহলে এই সুবিধাটার জন্য আমি বলতে পারি যে কিছু লিগ্যান্ড আছে, যে লিগ্যান্ডগুলো খুব সহজে কিন্তু যদি সিস পজিশনে থাকে লিভিং গ্রুপের সঙ্গে, তাহলে সেখানে অ্যাকুয়েশন রিঅ্যাকশনটা, হাইড্রোলিসিস প্রোডাক্টটা খুব ইজি হয় এবং প্রোডাক্টের পরিমাণটা খুব বেশি হয়। এবার এক্ষেত্রে আমি এটা বলতে পারি যে এক্ষেত্রে যে এরকম নয় যে এটা সিস প্রোডাক্ট হচ্ছে বলে যে ট্রান্স প্রোডাক্ট হবে না, দ্যাট ডাজ নট মিন। তার মানে এখানে OH-টার সঙ্গে Cl-টা সিস পজিশনে থাকলে সিস প্রোডাক্ট হবে, এই Cl-টা ট্রান্স পজিশনে থাকলে প্রোডাক্টটা খুব কম হবে, পার্সেন্টেজ অফ সিস প্রোডাক্টটা খুব কম হবে, ঠিক আছে? তার মানে এই যে এফেক্টটা আমরা অ্যাকুয়েশন রিঅ্যাকশনে বা কোবাল্ট 3 অক্টাহেড্রাল কমপ্লেক্সের সাবস্টিটিউশন রিঅ্যাকশনে এই যে স্পেকট্রাল অ্যানায়নিক লিগ্যান্ডের যা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি সিস ইফেক্ট অফ দ্য পার্টিকুলার স্পেকট্রাল অ্যানায়নিক লিগ্যান্ডস। ওকে, তাহলে আমরা বিভিন্ন রকম লিগ্যান্ডের অ্যাজ পার্সেন্টেজ অফ সিস প্রোডাক্ট ভালো করে আমরা যদি লিটারেচার দেখি, তাহলে আমরা সেটা সার্ভে করতে পারবো যে পার্সেন্টেজ অফ সিস প্রোডাক্ট কোনটাতে বেশি হয়, ঠিক আছে? দ্যাট ইজ অল অ্যাবাউট কোবাল্ট 3 সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সিস প্রোডাক্ট, সিস ইফেক্ট, এই কথাগুলো বললাম। অ্যাসিড হাইড্রোলিসিস, বেস হাইড্রোলিসিসের কথা বললাম, আর জেনারেলি থার্মোডাইনামিক প্যারামিটার্স খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রত্যেকটাই একটু ভালো করে ভেরিফাই করে নিও আর ভালো করে সব দেখে নিও। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে করবে। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।